মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য একটা বড় নিয়ামত হলো তার ভাষা। যে ভাষা মানুষ মনের ভাব প্রকাশ করে, কিছু শব্দ, কিছু কথামালার মাধ্যমে তার মনের সুপ্ত ভাবগুলো, আকাঙ্ক্ষাটা অপরকে প্রকাশ করতে পারে। এটাই হচ্ছে আমাদের ভাষা। তো জন্মগতভাবে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের মায়ের কোল থেকে দুনিয়াতে এসে, মায়ের কাছে এসে আমরা মায়ের মুখে যে ভাষা শিখেছি জন্মগতভাবে, সেটাই আমাদের ভাষা। ভাব প্রকাশের ভাষা, ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে বাংলা ভাষা। রব্বুল আলামিন এটাই নিয়ামত হিসেবে আমাকে দিয়েছেন। মানুষও সৃষ্টি করেছেন, তাকে ভাষাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। এটা মানুষের সৃষ্ট নয়। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহই বলছেন, দয়ালু আল্লাহর পরিচয় দিয়ে বলছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন সে মানুষকে কথা বলার ভাষাও তিনি শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো ফলে ভাষাটা কিন্তু মানুষের একটা জন্মগত অধিকার। এটার উপরে কোনো আঘাত করা যায় না, এই অধিকার কেড়ে নেওয়া যায় না, এটার উপরে জুলুম করা যায় না। তো বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে ভাষার অধিকারের উপরে যে দীর্ঘ আন্দোলনের ইতিহাস, তার যে ধারাবাহিকতা, 52 থেকে নিয়ে 2024 পর্যন্ত এই দেশের মানুষের, এই দেশের নাগরিকদের অধিকার আদায়ের জন্য ভাষা আন্দোলনকেই আন্দোলনের সূতিকাগার, অধিকারের সূতিকাগার, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সূতিকাগার মনে করে সব আন্দোলনে আমরা ইতিহাস যখন চর্চা করতে যাই, আমরা ভাষা আন্দোলনে কি বলি যে এটি হচ্ছে ভাষা আন্দোলনের ঐতিহাসিক ধারাবাহিকতা। আমরা স্বাধীনতা সংগ্রামকেও তা বলি, 90-এর গণ অভ্যুত্থানকেও তা বলি, আমরা 24-এর জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানকে যখনই আমরা বিবৃত করতে যাই, তখনই কিন্তু তার সূচনা, তার বাতিঘর, তার আত্মঘর হিসেবে ভাষা সংগ্রামীদের বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আন্দোলনকেই ইতিহাসের একটা সূচনা হিসেবে আমরা কিন্তু উল্লেখ করি। বাংলাদেশ জামাত ইসলামীর সবসময় এ জাতির সত্য ঘটনা, সত্য ইতিহাস, এ জাতির বীর সন্তানদের ঐতিহাসিক অবদানগুলো ধরে রাখার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু, জাতীয় দিবস পালন করে, তার মধ্যে ভাষা দিবস এটা একটা গুরুত্বপূর্ণ দিবস। ভাষার মাসে কিছু সত্য ইতিহাস, আমাদের আল্লাহর পক্ষ থেকে লাভ করা ভাষার নেয়ামতের অধিকার রক্ষার জন্য যে আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে আজকের এই সেমিনারের আয়োজন করেছেন। আমরা সেই সেমিনারে অংশগ্রহণ করতে পেরেছি একটা ভালো কাজে, একটা নেক কাজে, মানুষের কাছে সত্যের আবাহ পৌঁছে দেওয়ার জন্য এই সেমিনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহান আল্লাহর কাছে সে কারণে আপনাদের সকলকে নিয়ে আমি আবারও শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা আমাদের আশেপাশে এখানে তৌফিক দিয়েছেন। আজকের এই প্রবন্ধকার, এই প্রবন্ধের মধ্যে অনেক কষ্ট করে, অনেক তথ্য উপাত্ত দিয়ে এই অপ্রতিরোধ্য বাংলাদেশে ভাষা আন্দোলন থেকে কিভাবে নানান ইস্যুতে এই জাতি ভূমিকা রেখেছে সে কথাগুলো তুলে ধরার জন্য অনেক তথ্য উপাত্ত তিনি এখানে উপস্থাপন করেছেন। এই জন্য আমি সম্মানিত প্রবন্ধকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আগে যারা সম্মানিত আলোচক বৃন্দ বক্তব্য রেখেছেন, সভাপতি তার বক্তব্যেও অনেক মূল্যবান তথ্য, এই জাতির ভবিষ্যৎ দিক নির্দেশনা যার মধ্যে রয়েছে সেই মূল্যবান বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। খুব দীর্ঘ সময় না নিয়ে আমি সংক্ষেপে আমিও এই প্রবন্ধের সাথে সংশ্লিষ্ট এবং প্রাসঙ্গিক দু একটি কথা বলে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমার বক্তব্য আমি ইনশাআল্লাহ শেষ করব। আমার পয়লা কথা হচ্ছে যে আজকের সেমিনারের যে শিরোনামটা খুবই যথার্থ, যে ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান বলতে আলটিমেটলি উনি 24-এর গণ অভ্যুত্থানকেই মিন করেছেন। তো আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের 3টা প্রধান গণ অভ্যুত্থান হয়েছে। ভাষা আন্দোলন একটা তীব্র আন্দোলন ছিল, সেটা একটা গণজাগরণ, সেটা একটা গণ অভ্যুত্থান ছিল, কিন্তু সেই গণ অভ্যুত্থানে কোনো শাসকের পরিবর্তন হয়নি। 3টা গণ অভ্যুত্থানে কিন্তু শাসকের পরিবর্তন হয়েছে। 69-এ যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই 69-এর গণ অভ্যুত্থান ছিল তুমুল
বৈষম্য বিরোধী, বঞ্চনা বিরোধী, স্বাধিকার অধিকারের পক্ষে এদেশের মানুষের, পুরো পাকিস্তানের এই অংশের মানুষের একটা বিপুল সংগ্রাম, বিপুল আন্দোলন, গ্রেফতার, হত্যা, নির্যাতনের কঠিন পথ মাড়িয়ে তদানীন্তন ওই সময়কার এদেশের মানুষ তখন কিন্তু একটা আন্দোলন এবং একটা অভ্যুত্থান তৈরি করেছিল। পাকিস্তানি শাসক গোষ্ঠী তখন কিন্তু পরাজয় বরণ করেছিল এবং সেই গণ অভ্যুত্থানের মুখে কিন্তু আইয়ুব খান পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হয়েছে। আইয়ুব খানের যুগ ছিল কিন্তু একটা কঠোর স্বৈর শাসনের যুগ। আপনারা জানেন যে আইয়ুব খানের শাসনামলেও কিন্তু তখন পাকিস্তানে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। আদালতে লড়াই করে জামাত ইসলামকে সেখানে আবার বৈধতা অর্জন করে সেই পাকিস্তানি জামাত ইসলামকে রাজনীতি করতে হয়েছে। সংগ্রামী সুধীবৃন্দ, ফলে 69-এর গণ অভ্যুত্থানেও শাসকের পরিবর্তন হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান হয়েছে আর এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান। 69-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, আমি তখন ক্লাস 6-এর ছাত্র, রাজনীতি অত বুঝি না, কিন্তু তুমুল আন্দোলন, বিক্ষোভ, মিছিলে মিছিলে উত্তাল, সংবাদপত্র, আমাদের যারা সিনিয়র ছিলেন, বড় ভাইয়েরা ছিলেন, চাচারা ছিলেন, বিশ্ববিদ্যালয় কলেজে পড়তেন, তাদের কাছে সে আন্দোলনের সংগ্রাম মুখর দিনগুলোর আভাস পেতাম, রাজনীতি বুঝতে পারতাম না। কিন্তু 90-এর গণ অভ্যুত্থানে কিন্তু আমরা তখন অনেক রাজনীতি সচেতন। আপনারা এখানে যারা আছেন তারা নিশ্চয়ই 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন রাজপথে 6 ডিসেম্বর কিভাবে জনগণের বিপ্লব হলো, জনগণ, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন কিভাবে একটি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একাকার হয়ে যায়, 90-এর গণ অভ্যুত্থান ছিল তার এক বিরল দৃষ্টান্ত দুনিয়ার ইতিহাসে। এবং সেই অভ্যুত্থানেও কিন্তু শাসক পরিবর্তন হয়েছিল, তিনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন। আর একটা গণ অভ্যুত্থান, যেটাকে আমরা জুলাই গণ অভ্যুত্থান বলি, ইতিহাসের আমি বলবো অত্যন্ত নিষ্ঠুর, নির্দয়, বর্বরতম পতিত ফ্যাসিস্ট এবং স্যাজিস্ট শেখ হাসিনা সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু তাকে দুনিয়ার সমস্ত ফ্যাসিস্টের পতনের ইতিহাসে এক লজ্জাস্কর ইতিহাস তৈরি করে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। ফলে এই 69, 90 আর 24 তিনটা গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে। আপনারা জানেন সরকার পরিবর্তনের সাধারণত 3টা পদ্ধতি থাকে। গণতান্ত্রিক বিশ্বে এই পদ্ধতি মেনটেন করা হয়। একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মধ্য দিয়ে আমি একটা সরকারকে চাই না, জনগণের রায় মেনে নিলে, সেখানে যদি ডেমোক্রেসি থাকে, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের পরিবেশ থাকে, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অনেক স্বৈর শাসক, অনেক অত্যাচারী শাসক বিদায় নেয়। এটা একটা সিস্টেম। অনেক দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি আছে, যার পথ ধরে শাসকের পরিবর্তন হতে পারে। আর একটা পদ্ধতি হচ্ছে গণ বিপ্লব, যেটা কোনো আদর্শের ভিত্তিতে মানুষের চিন্তা, কর্ম, গোটা প্রশাসন এবং চিন্তা দর্শনের গোটা পরিবর্তনের জন্য একটা ব্যাপক বিক্ষোভ আন্দোলন হয়, যে আন্দোলনে সেই সমাজের রাষ্ট্রযন্ত্রের, সাধারণ মানুষের, নাগরিকের, এভরি সেক্টর এবং এভরি সেক্টরের সমস্ত জনগণ কিন্তু সেই আন্দোলনে সামিল হয়ে সেই চিন্তা, সভ্যতা, দর্শন, শিক্ষা, সংস্কৃতির সবকিছুর শিকড়কে পরিবর্তনের টার্গেট করে একটা বিপ্লব পরিবর্তন হয়, সেটা একটা গণ বিপ্লব হয়। আর একটা হচ্ছে গণ অভ্যুত্থান, কোন একটা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে কোন একটা বিষয়তে একটা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম, একটা দাবির বিরুদ্ধে আন্দোলন করে সেখানেও একটা কিন্তু পরিবর্তন ঘটে, যেটা ঘটেছে আমাদের 24-এর গণ অভ্যুত্থানে। আমরা এটাকে এখনো বিপ্লব বলি না। কেন বিপ্লব বলি না? কারণ এই বিপ্লব তখনই আমরা এটাকে বলতাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অর্জিত যে বাংলাদেশ, শাসকের পরিবর্তনের পরে প্রশাসন, রাষ্ট্র, সংস্কার, শিক্ষা, সংস্কৃতি, মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সর্ব জায়গায় যে সার্বজনীন পরিবর্তন প্রয়োজন ছিল, আমরা অভ্যুত্থান হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক, সভ্যতার, রাজনীতির, শিক্ষার, চিন্তার, চরিত্রের কোনো পরিবর্তন আমরা করতে পারি। সেই কারণে এটাকে আমরা অভ্যুত্থান পর্যন্তই বলি, আমরা এটাকে গণ বিপ্লব আমরা এখনো বলিনি। বিপ্লব হয়েছিল ইরানের, রেজা শাহ পাহলভী স্বৈর শাসকের বিরুদ্ধে ইরানের বিপ্লবী জনগণ, তাদের সাথে আমাদের আদর্শিক আকীদাগত পার্থক্যের ভিন্নটা আলাদা, কিন্তু আমি বলছি রেভলিউশনের স্পিরিটটা ইরানি জনগণ এমন ভাবে বুলেট, গুলি, অনেক স্বৈর শাসকের পরাশক্তির বিরুদ্ধে এমন ভাবে তারা রাস্তায় নেমে গেল, ইরানের সভ্যতা, ইরানের শিক্ষা, ইরানের সংস্কৃতি,
ইরানের তামাদ্দুন সবকিছুকে বদলে দিয়ে ইরান কিন্তু সেই ৭৯ বিপ্লবের পর থেকে আজ ২০২৪ পর্যন্ত একই চিন্তা আদর্শের ধারকের উপরে গোটা রাষ্ট্র প্রশাসন যন্ত্র তার মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে ইরান কিন্তু বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটাকেই বলে একটা বিপ্লব। তো আমরা আজকে প্রবন্ধকর ৫২ থেকে নিয়ে ২৪ পর্যন্ত বলেছেন যত অভ্যুত্থান হয়েছে, যত পরিবর্তন, সেটা শাসকের হোক, চিন্তার হোক, রাজনীতির হোক, অত্যাচারী শাসকের হোক, এই পরিবর্তনের পেছনে যে শক্তি, সেই শক্তিকে তিনি প্রবন্ধকর অপ্রতিরোধ্য বাংলাদেশ নাম দিয়ে সেই অভ্যুত্থানের শক্তিকে তিনি চিহ্নিত করেছেন, চিত্রিত করেছেন। এটা হচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। অপ্রতিরোধ্য আমরা কাকে বলি? যা প্রতিরোধ করা যায় না, যাকে ঠেকানো যায় না, যাকে বাধা দেয়া যায় না। ঠিকই ৬৯-এর বাংলাদেশকে স্বৈরাচার আইয়ুব সরকার কিন্তু বাধা দিতে পারেনি। ৯০-ও কিন্তু স্বৈরাচারী এরশাদ সেদিনকার রাস্তাঘাটে অত্যাচারী শাসকের বিরুদ্ধে যে মুষ্টিবদ্ধ বাহুতে মানুষের স্লোগানে উচ্চারিত যে স্লোগান, এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, ব্যাপক জনগণের আন্দোলন। সচিবালয় থেকে সচিবরা নেমে এসেছে, সেনাবাহিনী, পুলিশ, রাইফেল, অস্ত্র নীরবে দাঁড়িয়ে থেকে জনগণকে রাস্তায় স্যালুট দিয়েছে। এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এটার নাম হচ্ছে অপ্রতিরোধ্য। যে বিপ্লবের চেতনা, যে বিপ্লবের গতিধারা, যে বিপ্লবের প্রবাহকে কখনো বাদ দিয়ে আটকানো যায় না। বাদ যত দাও, সে বাদ আন্দোলনের তুমুল ধাক্কায় বাদ ভেঙে চুরমার হয়ে যায়। এটাকে বলা হয় অপ্রতিরোধ। এবং ২৪-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানে কিন্তু আমরা সেই দৃশ্যই কিন্তু দেখেছি। কি অবিস্মরণীয়, বিস্ময়কর দৃশ্য। বাংলাদেশের সব গণ অভ্যুত্থান, সব পরিবর্তন, সব আন্দোলনের ইতিহাসকে ম্লান করে দিয়ে আমাদের সোনার ছেলেরা ২০০০ তরুণ ছাত্রের জীবন, প্রায় ৩০,০০০ ছাত্র জনতার ক্ষত বিক্ষত আহত হওয়ার চিহ্ন নিয়ে যারা বেঁচে আছেন, তারা যে বিরল দৃষ্টান্ত দুনিয়াতে স্থাপন করেছেন, এরকম দেখা যায় না। একটা ছোট্ট শিশু কোলে নিয়ে মা আন্দোলনের রাজপথে নেমে এসেছেন, বৃদ্ধা নেমে এসেছেন, একজন ভিক্ষুক কাজের মেয়ে বাড়ি থেকে শরবত বানিয়ে বোতলে বোতলে করে আন্দোলনের সংগ্রামী নেতাদেরকে পানি পান করাচ্ছে। পানির কার্টুন নিয়ে নিয়ে মুগ্ধদের মতো তার উত্তরসূরীরা রাস্তায় রাস্তায় পিপাসার্ত তৃষ্ণার্ত আন্দোলনকারীদেরকে পানি পান করাচ্ছে। বাড়ি থেকে, দোতলা থেকে, তিনতলা থেকে নানান রকম সাহায্য নিয়ে রাজপথে লক্ষ লক্ষ মানুষ একাকার হয়ে গেছে। এই আন্দোলন কোন দলের ছিল না, কোন শ্রেণীর ছিল না, কোন গোষ্ঠীর ছিল না। এই আন্দোলনের দৃশ্য থেকে মানুষ ভাবছিল যে এবার কিছু একটা হবে। কি বলেন, ঠিক কিনা? এর আগের ১৫-১৬ বছর মানুষ হতাশ হয়েছে, মনে হয় এত আন্দোলন, ১৪, ১৮, ২৪ আমরা ভোট দিতে পারলাম না, সব বড় বড় নেতাদের ধরতেছে, গ্রেফতার করতেছে, মামলা দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, তোমরা আর পারবা না। অনেকে হতাশ হয়ে বলতো শেখ হাসিনা আর মরে যাওয়া ছাড়া ও বোধহয় বিদায় হবে না। এটা বলতো কিনা বলেন? কিন্তু না, আল্লাহ সত্য প্রমাণ করেছেন, ওর মরতে হয়নি। ওর নির্লজ্জ পরাজয় এবং নিষ্ঠুর লজ্জাজনক দুনিয়ার ইতিহাসে ন্যাক্কারজনক পতনের দৃশ্যকে বেঁচে থেকেই ওর দুই চোখ দিয়ে দেখতে হয়েছে। মর্মে মর্মে বিবেকের দংশন করে তার মর্মে মর্মে যন্ত্রণা তৈরি করার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। মৃত্যু হলে তো সে দেখতে পেত না। এটা ছিল এক এমন ঐতিহাসিক গণ অভ্যুত্থান, দুনিয়ার ইতিহাসে মানুষ দেখছে। আন্তর্জাতিকভাবে সারা দুনিয়ায় প্রবাসী বাংলাদেশের এই আন্দোলনে কিভাবে অনলাইনে সাহায্য করেছে, প্রযুক্তির মাধ্যমে আন্দোলনে অংশ নিয়েছে। এই পরিবর্তনের পরে সারা দুনিয়ার দেশে দেশে এই দেশের সংগ্রামী যে সমস্ত মানুষরা চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, লেখাপড়ায়, পেশায় কোন রকম জীবন বাঁচিয়েছিল, তারা সব দেশে ফিরে এসেছে। কি বিপ্লব! এই জন্যই প্রবন্ধকারের ৫২ থেকে ২৪-এর এই গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তিকে উনি একটা শব্দ দিয়ে যে আখ্যায়িত করেছেন, অপ্রতিরোধ্য বাংলাদেশ। এটি হচ্ছে যথার্থ একটা শব্দ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অত্যাচার বিরোধী, বৈষম্য বিরোধী, নির্যাতন বিরোধী, একনায়কতন্ত্র বিরোধী, কর্তৃত্ববাদের বিরুদ্ধে এদেশের মানুষের শক্তির যে নিউক্লিয়াস, এই 18 কোটি মানুষ হচ্ছে
এক কথায় এরাই হচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। সেজন্য আমি প্রবন্ধকারকে ধন্যবাদ জানাই। আমাদের সব বক্তাই বলেছেন, দুর্ভাগ্য হলো 52 থেকে 24-এর ইতিহাস, দীর্ঘ ইতিহাস, এর উপরে কত বই লেখা যাবে, কত লিখছেন, আর্টিকেল লিখছেন, এডিটোরিয়াল লিখছেন, পোস্ট এডিটোরিয়াল লিখছেন, আরো অনেক ইতিহাস যুগ যুগ ধরে লেখা হবে। আমাদের শহীদদের নাম সোনার অক্ষরে স্মরণীয় হয়ে থাকবে, এটা ঠিক। কিন্তু বেদনা হয় তখন, যা আজকে সেমিনারে সবাই বলছেন, অনেক সত্য ইতিহাস কেন লেখা হয় না, লিখতে কেন মায়া লাগে? আপনাদের বিবেকে কি কোনো দংশন নেই? এখনই এই বিপ্লব হয়ে পারলো না 6 মাস, 6.5 মাস গণ অভ্যুত্থানের পরে, এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে, এই আন্দোলনে ছিলাম, তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। কি বলবেন কি আপনি? কি হাইজ্যাক? আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। এটা চিন্তাই করে লাভটা কি? শিবির কি করেছে বিশ্ববিদ্যালয়ে আর কি করেনি, এটা তো তোমার বক্তৃতা করে বলার দরকার নাই। ওই বিশ্ববিদ্যালয়, ঢাকার ছাত্র আন্দোলনে যারা দিনে রাতে মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথের হলে হলে সংগ্রাম করেছে, লড়াই করেছে, গুলির মুখে জীবন দিয়েছে, ইতিহাস লেখার সময় ভুল লিখতে পারবে, মিথ্যা লিখতে পারবে, কিন্তু বেঁচে থাকা ওই মানুষের স্মৃতি আর চিন্তাকে তুমি পরিবর্তন করতে পারবে না। ওটাই হচ্ছে কিন্তু আসল সত্য। ফলে এই কৃতিত্ব হাইজ্যাক করার দরকার নাই। তেমনি ভাষা আন্দোলনের ইতিহাসেও ভাষা সৈনিক ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজমের ইতিহাসটাও হাইজ্যাক শুধু না, গুম করে ফেলা হয়েছে। লজ্জা লাগে না? তামাদ্দুন মজলিস করে প্রিন্সিপাল আবুল কাসেম, আব্দুল মতিন, ভাষা সৈনিকরা, কত সিনিয়র লোকেরা 47-এ স্বাধীন হওয়ার পরে যখন কায়েদে আজম মোহাম্মদ জিনা প্রথম পূর্ব পাকিস্তানে আসলেন, ঢাকা ইউনিভার্সিটিতে কার্জন হলের সামনে তিনি যে বক্তৃতাটা করলেন যে উর্দু এন্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, ইউনিভার্সিটির ছেলেরা প্রতিবাদ করলেন, নো, এটা হতে পারে না। এই তো এই অংশের উপরে ভাষার অধিকারকে খর্ব করার এই বক্তব্যটা এই অংশের মানুষকে আন্দোলনে কিন্তু রাজপথে নামিয়ে দিল, নাকি বলেন? তারপরে কি হলো? 48-এ তখন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস ছিলেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম, বিপি ছিলেন অরবিন্দ ঘোষ। লেখা আছে, আপনি পড়েন রেকর্ডে। তার কিছুদিন পরে যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার লিয়াকত আলী খান আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে, এই অংশের আন্দোলনের ছাত্রদের ভাষা আন্দোলনের উত্তাল আন্দোলন দেখে তিনি এসেছিলেন ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছিলেন। তখন লিয়াকত আলী খানের কাছে একটা মেমোরেন্ডাম, একটা স্মারকলিপি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে ভাষার দাবির কথা, এই অংশের মানুষের স্বাধিকারের কথা তুলে ধরার সিদ্ধান্ত হয়েছিল। সেই স্মারকলিপিটা ড্রাফট করেছিলেন মরহুম বিচারপতি আব্দুর রহমান, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র অধ্যাপক গোলাম আজমের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জাস্টিস আব্দুর রহমান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস হিসেবে সেই স্মারকলিপি অধ্যাপক গোলাম আজম নিজেই পাঠ করেছিলেন এবং লিয়াকত আলী খানের কাছে হস্তান্তর করেছিলেন। চকবাজারে 48 সালের তামাদ্দুন মজলিস সহ ভাষার অধিকারের দাবিতে যখন আন্দোলনের সূচনা হলো, চকবাজার এলাকায় লিফলেট বিলি করতে গিয়ে অধ্যাপক গোলাম আজম গ্রেফতার হয়েছিলেন। তো আজকের ইতিহাসগুলোতে ভাষা আন্দোলনের কত আর্টিকেল, কত বই, কত কি, এগুলো তো বলাই হয় না। আর ডাকসুর জিএস এর তালিকা থেকে গোলাম আজমের নামটাই মুছে ফেলা হয়। তো এখন বাংলাদেশের কোন বুদ্ধিজীবী ভাষা সৈনিক, অনেকে চলে গেছেন, এই কথাটা, এই সত্যটা কেন বলেন না? একজন বক্তা আজকে সেমিনারে সত্যই বলেছেন, তারা হচ্ছে এরাই যারা সত্যকে এড়িয়ে চলতে চায়, সত্যকে অস্বীকার করতে চায়, আর নিজেরা কোনো কাম না করে মুসলিম জাতিসত্তা, ইসলামী আদর্শ ঐতিহ্যের ধারক বাহক যারা, তাদের যে কোনো কৃতিত্ব হাইজ্যাক করে এরা কমিউনিস্ট বামপন্থী নাস্তিকদের ঘাড়ে তারা নিয়ে যেতে চায়। এই অপরিণামদর্শী যাত্রা থেকে আমাদের সভ্যতা, আমাদের বাংলাদেশ, আমাদের প্রজন্মকে রক্ষা করা হচ্ছে। আমাদের এখনকার এই জুলাই অভ্যুত্থানের নতুন উত্তরাধিকার, এই মুগ্ধ সাইদদের যারা উত্তরাধিকার, সেই নতুন প্রজন্মের অপ্রতিরোধ্য বাংলাদেশের এটা দায়িত্ব হয়ে পড়েছে এই সমস্ত রামবামদের হাত থেকে ইতিহাস বিকৃতিকে রক্ষা করতে হবে। উপমহাদেশের
ঢাকা ছিল বাংলা সাহিত্য, ভাষা এবং সংস্কৃতির রাজধানী। যখন আমরা আলাদা হয়ে বাংলাদেশ হয়ে গেলাম, এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কলকাতা কেন্দ্রিক কবি সাহিত্যিকরা তখন কলকাতাকে বাংলা ভাষার রাজধানী এবং সাহিত্যের রাজনীতি, সঙ্গীতের রাজনীতি করে তারা সেটা প্রচার করতে লাগলো। এখানকার শিল্পী সাহিত্যিকরা কলকাতায় গিয়ে মনে হয় যেন মধুচন্দ্রিমায় গিয়েছেন। ওই যে তসলিমা নাসরিন বলেছে যে 47-এর সীমানাটা রাবার দিয়ে তুলি দিয়ে দুই বাংলাকে এক করে ফেলো। ওনারা অখণ্ড বাংলার স্বপ্ন দেখেন। আমাদের 55,126 বর্গ মাইলের সীমানাটা ওনাদের পছন্দ হয় না। ওনারা নেহেরু ডক্টরিনের সেই স্বপ্ন, অখণ্ড ভারতের স্বপ্ন এখনো দেখেন। ভারতের নতুন লোকসভার যে ভবন করা হয়েছে, সেই ভবনে যে মানচিত্রে স্থাপন করা হয়েছে, সেখানে বাংলাদেশ, আসাম সহ সেই এক বিশাল অংশ নিয়ে এমন করে মানচিত্র রেখে দেওয়া হয়েছে। এগুলো প্রমাণ করে বাংলাদেশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তি। ভারতকে দেশ হিসেবে আমরা শত্রু মনে করি না, রাষ্ট্র হিসেবে আমরা শত্রু মনে করি না, ভারতের জনগণকে শত্রু মনে করি না, কিন্তু ভারতের এখন ক্ষমতাসীন যে শাসক বিজেপি, চরম সাম্প্রদায়িক কর্তৃত্ববাদী একটা প্রতিক্রিয়াশীল শক্তি হচ্ছে সেই বিজেপি। তারাই এদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে, ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, আমাদের অখণ্ডের স্বাধীন সীমানার বিরুদ্ধে ওরাই সবসময় ষড়যন্ত্র করে। আর এই দেশে আধিপত্যবাদের কিছু দোসর আছে, ফ্যাসিস্টদের কিছু দালাল আছে, কিছু সেবাদাস আছে, ওখানকার খুদকুড়ো খায়, পেইড বুদ্ধিজীবী, পেইড এডিটর, কিছু মিডিয়া হাউস আছে, নানান দিক থেকে তাদের মান্না সালোয়া আসে, আর ওখানকার গুণগান গায়। এই স্বাধীন বাংলাদেশের অখণ্ডতা, এই অস্তিত্ব এবং এগুলো রক্ষার জন্য আমাদের দেশে অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু কিছু কর্পোরেট হাউস, কিছু মিডিয়া হাউসে বসে বসেও কিন্তু গোপন ষড়যন্ত্র হয় যে কি করে আমাদের জাতিসত্তার অগ্রগতিকে নিশ্চিহ্ন করা যাবে। আজকের 52 থেকে 24-এর এই দীর্ঘ গণ অভ্যুত্থানের আন্দোলনের অপ্রতিরোধ্য বাংলাদেশের এই ছোট্ট ইতিহাস তুলে ধরে আজকের যে সেমিনার হচ্ছে, আমি সেখানে দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশের যত গণমাধ্যম, সাংবাদিকতা যারা করছেন তারা আপনারা আমাদের ভাই, এদেশের নাগরিক, আপনারা দেশপ্রেমিক, আমরা বিশ্বাস করি, কিন্তু আপনাদের কোনো ভূমিকা, কোনো কথা, কোনো লেখনী, কোনো কথা যদি আধিপত্যবাদী শক্তির পক্ষে যায়, যারা আমাদের স্বাধীন সীমানাকে বরদাস্ত করে না, আমাদের পানি দিতে চায় না, আমাদের বর্ডার কিলিং করে, কানেক্টিভিটির নামে আমাদের রাস্তার উপর দিয়ে তারা তাদের দেশের বুকের উপর দিয়ে তারা অন্যায়ভাবে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য বৈষম্যের মধ্য দিয়ে তারা তাদের অর্থনীতি, রাজনীতি, ব্যবসা সবকিছু তাদের মর্জিতে আমাদের চলতে হবে। আর আপনাদের লেখনীতে যদি তাদের ইচ্ছা পূরণ হয়, বুঝতে হবে আপনারা কাদের সেবাদাস, কাদের দোসর। এই ব্যাপারে দেশপ্রেমিক হতে হবে গণমাধ্যমকে। বিদেশে বন্ধু থাকবে আমাদের, কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না। বিদেশে আমাদের বন্ধু থাকবে, আমরা সকলের সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কে হবে, নির্বাচনে কে যাবে আর যাবে না, তা যদি একটা দেশের পররাষ্ট্র সচিব এসে এখানে উকালতি করে, এরা কি বন্ধু? এরা হচ্ছে শত্রু, এরা প্রভুত্বের ভূমিকা পালন করে। আর এদেশের যেসব পত্র পত্রিকা তার দালালি করে, তাদের পক্ষে কথা লেখেন, কলামিস্টরা লেখেন। এখন সরকার পরিবর্তন হয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন, এখন তাদেরকে আবার স্যালুট দিয়ে সেই সব মিডিয়া হাউসরা তাদের সামনে আবার মাথা নত করে নমস্তে 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 করতেছেন। আমি বর্তমান সরকারের যারা উপদেষ্টা মহোদয়গণ আছেন, তার চারিপাশে যারা এই সরকার পরিচালনায় সহযোগিতা করছেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় যারা বর্তমান সরকারকে সহযোগিতা করছেন, জামাত ইসলামী সেই সহযোগিতা, সেই আন্দোলনের অন্যতম অংশীদার। আমরাও সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু খেয়াল রাখতে হবে চারিপাশে থেকে। প্রফেসর ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী, একজন দেশপ্রেমিক আমরা মনে করি। তিনি ক্ষমতা দখল করে দেশ শাসনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেননি। এই লোকটার মাথা যেন নষ্ট করা না হয়, চারিদিকে যারা ঘিরে থেকে তাকে কেন্দ্র করে যার যার পারপাস সার্ভ করার কাজে ব্যস্ত আছেন, তাদেরকে দেশ এবং জাতির দিকে তাকাতে বলবো। 18 কোটি মানুষের
জুলাই অভ্যুত্থানের অপ্রতিরোধ বাংলাদেশের শক্তির দিকে তাকে লক্ষ্য করতে বলবো। খুব সাবধান থাকবেন। আপনারা বাংলাদেশকে আর আমাদের মাঝ থেকে ছিনিয়ে নিতে পারবেন না। আমাদের এই সীমানাকে আপনারা আর ছিনিয়ে নিতে পারবেন না। আমাদের স্বাধীনতা, আমাদের অখণ্ডতাকে আপনারা আর দখল করতে পারবেন না। বারবার গণ অভ্যুত্থানে দেশের মানুষ যেমন জেগে উঠেছে, আমি মনে করি 40-এর গণ অভ্যুত্থানের পরে, 24-এর গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, যে বাংলাদেশে অভাব অনটন থাকবে না, দুঃখ থাকবে না, দারিদ্র্য থাকবে না, অন্নহীনের কান্না, বস্ত্রহীনের মর্ম ব্যথা, নিরাশ্রয়ের আকুতি, অর্থনৈতিক শোষণ, জুলুম, আদালতের আইন, আদালতের সুবিচার, প্রত্যেক মানুষের যে হক অধিকার, ছাত্রদের রাজপথ কামানোর যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, সেই সুবিচারের বাংলাদেশ, এটাই হচ্ছে আমাদের স্বপ্নের বাংলাদেশ। আগামী দিনে নতুন আবাদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশ গড়ার পেছনে কোন কারিগররা যেন প্রফেসর ইউনূসকে আপনারা মাথা নষ্ট করে ভুল বুঝিয়ে আরেকটি সেবা দাসের দাসত্বের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত আপনারা দয়া করে করবেন না। এই দেশ আমরা কম খাই, কম পড়ি, ধনী হই, গরিব হই, আমরা আমাদের স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দুনিয়ার সামনে আমরা দাঁড়িয়ে থাকবো। বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান, যিনি বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্নের সারথি, বাংলাদেশের রাজধানী থেকে গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে যেখানে তিনি যাচ্ছেন, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাকে এক নজর দেখার জন্য, তার মুখের কথা শোনার জন্য জনসভাগুলোতে স্রোতের মতো তারা নেমে আসতেছে শোনার জন্য। দেশের জনগণকে আমি আজকের এই সেমিনার থেকে আহ্বান জানাবো, সততা, নিষ্ঠা, দেশপ্রেম, ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে আসুন। জামাত ইসলামের এই নতুন বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের কোটি কোটি তরুণ সমাজ যারা আগামী দিনে দেশ চালাবে, আমাদের আমিরে জামাত বলেছেন, তরুণরা তোমরা এগিয়ে আসো, এই দেশের দায়িত্ব তোমাদেরকে আমরা দেব। জনগণ যদি রাষ্ট্রের দায়িত্ব জামাত ইসলামীকে দেয়, জামাত ইসলামী শাসক হবে না, জামাত ইসলামী সেবক হিসেবে দায়িত্ব পালন করবে। সেখানে নেতৃত্ব দেবে আমাদের তরুণ এবং এই যুব সমাজ। আমি আমার বক্তব্যটা আর দীর্ঘ করতে চাই না। ফলে আরেকটি, এই অভ্যুত্থানের পরে আমাদের আরেকটি মনস্তাত্ত্বিক বিপ্লব প্রয়োজন হবে। বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন, রেভলিউশন। বিপ্লব মানে আমরা সব গাবড়ে যাই, মানে আবার বোধহয় আরেকটা মারামারি কাটাকাটি। নো, এই যে বিপ্লব আমরা মনে করি যে পরিবর্তন, মানুষের চিন্তা, আদর্শ এবং কর্মের পরিবর্তন, এটাই হচ্ছে একটা বিপ্লব, এটা একটা পরিবর্তন, এটা একটা কমপ্লিট চেঞ্জ অফ দ্য সোসাইটি। গোটা সমাজের আদর্শের পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চরিত্রের পরিবর্তন, নৈতিকতার পরিবর্তন, রাষ্ট্রযন্ত্রের পরিবর্তন, বিচার ব্যবস্থার পরিবর্তন, শিক্ষানীতির পরিবর্তন, কমপ্লিট চেঞ্জ, দ্যাট ইজ কল্ড রেভলিউশন। সেই বিপ্লবটা হবে রক্তপাতহীন বিপ্লব, ব্লাডলেস রেভলিউশন। মক্কায় যে বিপ্লব করেছিলেন প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাস বলে এই বিপ্লবই ছিল দুনিয়ার একটা রক্তপাতহীন ব্লাডলেস রেভলিউশন। সামনে একটা ব্লাডলেস, রক্তপাতহীন নতুন বিপ্লব চাই, যে বিপ্লব হবে বাংলাদেশের মনস্তাত্ত্বিক বিপ্লব, সাইকোলজিক্যাল রেভলিউশনের মধ্য দিয়ে আমরা মানুষের চিন্তা, আদর্শ, মননকে পরিবর্তন করে আমাদের সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা আমরা ইনশাআল্লাহ গড়ব। আজকের এই সেমিনারে সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, ভাষা সৈনিকদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের জন্য কামনা করে, সকল অভ্যুত্থানে যারা দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করে, আহত অসুস্থ জুলাই যোদ্ধাদের সুস্থতা আরোগ্য কামনা করে, আমাকে আজকের এই সেমিনারে দুটি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য জামাত ইসলামী ঢাকা মহানগরীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।